দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। সাথে থাকছেন দেশ বরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় হঠাৎ হৃদরোগে মৃত্যু। আজ আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য অতিথি হিসেবে থাকছেন হৃদরোগ বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। পরামর্শিত ফোন করুন 982405 নাম্বারে। স্যার, স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ এবং ভীতিকর একটি পরিস্থিতি নিয়ে কথা বলছি, হৃদরোগে হঠাৎ মৃত্যু। যে কারো যে কোনো সময় কিন্তু হৃদরোগে হঠাৎ মৃত্যু হতে পারে। আপনার কাছে একটু জানার চেষ্টা করব, হৃদরোগে হঠাৎ মৃত্যু ব্যাপারটি একটু বুঝিয়ে জানতে চাই। এটা আসলে একটা ভীতিকর টপিকটা, ভীতিকর। হৃদরোগে হঠাৎ মৃত্যু, হৃদরোগের সব পেশেন্টের কিন্তু হঠাৎ মৃত্যু হয় না, বা আমাদের অনেকেই যারা হসপিটাল কোর্সে মারা যাচ্ছেন বা বাসায় থেকে দীর্ঘদিন অসুস্থ হয়ে থাকার পর মারা যাচ্ছেন, এখানে ব্যাপারটা ঠিক উল্টো। একজন সুস্থ মানুষ যার কার্ডিয়াক ডিজিজ আছে, উনি আগের থেকে জানেন অথবা জানেন না, উনি রাস্তায় বের হয়েছেন অথবা কোনো একটা অফিস করছেন, কাজে আছেন, কথা বলছেন, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলেন এবং ওই দিন 1 আওয়ার উনি মারা গেলেন। এই পরিস্থিতিগুলোকে আমরা বলি হৃদরোগে হঠাৎ মৃত্যু বা সাডেন কার্ডিয়াক ডেথ। ব্যাপারটা এরকম। আর এটা হচ্ছে এই জন্যই যে আমাদের হৃদপিণ্ডের যে মেইন কাজ, সেটা তো আপনি জানেন যে ব্লাড পাম্প করা। এখন কোনো বিনা নোটিশে যদি আমার হার্ট এই পাম্পিং অ্যাকশনটা বন্ধ করে দেয়, সেটাই কিন্তু আমার হঠাৎ মৃত্যুর কারণ হবে। আমি যেখানেই থাকি, আকাশে বাতাসে যেখানেই থাকি, আমার কিন্তু আমার কাজের মাঝে থাকি বা গাড়ি চালাচ্ছি বা গল্প করছি বা রাস্তায় চলছি, আমার হঠাৎ মৃত্যু। এই যে কন্ডিশন, এটাই কিন্তু হঠাৎ মৃত্যু বা সাডেন কার্ডিয়াক ডেথ। খুব সুন্দর করে বলেছেন। আপনি বলছিলেন যে হঠাৎ কিন্তু রাস্তায় দেখা গেল যে হঠাৎ করে অচেতন অবস্থায় পড়ে গেলেন অথবা মৃত্যু হয়ে গেল। এখন জানতে চাইব, যদি কেউ এই পরিস্থিতিতে পড়ে থাকেন, তার আশেপাশে যারা থাকবেন, অ্যাটেন্ডেন্ট বা যারা রয়েছেন আশেপাশে যে মানুষজন থাকবেন, তাদের প্রাথমিকভাবে কি করণীয় থাকবে এমন ব্যক্তির ক্ষেত্রে? আচ্ছা, এরকম কিন্তু অনেক সময় আমরা পেয়েও থাকি এবং হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের প্রথম যেটা করণীয়, সেখানে ওই পেশেন্টের আশেপাশে যারা থাকবেন, চারদিকে সাধারণত অনেক উৎসুক জনতার ভিড় থাকে, সেখানে যারা সচেতন, ওনাদের প্রথম দায়িত্ব হয় কি, এটা আসলে ডাক্তার না, নন মেডিকেল যারা আছে তাদেরও জানা উচিত। ওটা আমরা একটা প্রোটোকল ফলো করি, সেটাকে আমরা বলি যে প্রথমে এয়ারওয়েটাকে, ওই পেশেন্টের কাছে গিয়ে প্রথমে আমাকে দেখতে হবে যে তার এয়ারওয়েটা ঠিক আছে কিনা। ABC আমরা বলে থাকি। এয়ারওয়ে বলতে আমি নাকে শ্বাস নিচ্ছি, এখানে কোনো ব্লক আছে কিনা, তাহলে ব্লকটা ছাড়িয়ে দিই। হতে পারে যে রাস্তায় একটা ধুলা গিয়ে নাকটা বন্ধ হয়ে গেছে, অথবা হাঁ করে শ্বাস নিচ্ছেন, মুখের ভিতরে অনেকগুলো লালা আছে, এই লালাটা অ্যাসপিরেশন হতে পারে বা এখান থেকে উনি কিন্তু শ্বাস নাও নিতে পারেন। তাহলে যেটা করতে হবে, একটা কাপড় অথবা একটা গজ হোক বা যে কোনো কাপড় হোক, রুমাল হোক, সেটা দিয়ে ওই লালাটা বের করে দিতে হবে, অথবা সেখানে কোনো ফরেন বডি হোক বা একটা ময়লা হোক, ধুলোবালি হোক, মাটি হোক, কোনো কিছু থাকলে এয়ারওয়েতে সেটাকে পরিষ্কার করে দিতে হবে, যাতে ওই পেশেন্টটা সঠিকভাবে শ্বাস নিতে পারে, অক্সিজেনটা যাতে পায়। আশেপাশে লোকজন লোকজন গ্যাদারিংটাকে তো আপনি সরাবেন, কিন্তু এই প্রথম কাজ হলো আমাকে এয়ারওয়েটাকে মেনটেন করা। আচ্ছা, এরপরে আপনি দেখেন যে সে শ্বাস নিচ্ছে কিনা। ঘাড়টাকে যদি এরকম চেপে থাকে, তাহলে ঘাড়টাকে এক্সটেন্ড করে দিতে হবে। হ্যাঁ, এয়ারওয়ে ব্রিদিং, এবং তারপরে আপনি দেখেন যে তার পালস ঠিক আছে কিনা। হ্যাঁ, পালস ঠিক আছে নাকি, যদি পালস পান আপনি, তাহলে কিন্তু এখন পেশেন্টটাকে আপনার দায়িত্ব হচ্ছে, আপাতত একটা জেনারেল মানুষের দায়িত্ব হচ্ছে পেশেন্টটাকে হাসপাতালে পৌঁছে দেওয়া, নিকটস্থ হাসপাতালে। কিন্তু তার আগে যে কাজটা করতে হবে, তা এয়ারওয়ে এবং ব্রিদিংটা ঠিক আছে কিনা, এই জিনিসগুলো দেখে তাকে কিন্তু শ্বাস-প্রশ্বাস চলছে কিনা, হ্যাঁ, বা কোথাও ব্লকেজ থাকলে সেটা ছুটিয়ে তারপরে ওনাকে কিন্তু হসপিটালে পৌঁছে দিতে হবে, এবং বাকি কাজটা অ্যাকর্ডিং টু কজ হসপিটাল করবে। আচ্ছা, যেহেতু হচ্ছে মৃত্যু কোনো অগ্রিম বার্তা দিয়ে আসে না, তবে হৃদরোগের কিন্তু কিছু অগ্রিম লক্ষণ দেখা যায়। আমি একটু জানতে চাচ্ছিলাম, হৃদরোগ হলে একটা মানুষ আসলে কিভাবে বুঝবে যে তার হৃদরোগে সে আক্রান্ত হয়েছে? আচ্ছা, তার আগে বলি যে আপনার প্রসঙ্গটা আমি আসছি, যে আমাদের প্রসঙ্গ যেহেতু হৃদরোগে হঠাৎ মৃত্যু, এখানে এই প্রসঙ্গটাকে টেনে নিয়ে আমি বলছি যে হৃদরোগে হঠাৎ মৃত্যু কিন্তু প্রতি 2000 পপুলেশনে একজন কিন্তু, মানে টোটাল 1 বছরে এই ফেনোমেনাতে কিন্তু সে পড়ে। অর্থাৎ প্রতি 2000 পেশেন্টে
পেশেন্টরা 2000 পপুলেশনের একজন কিন্তু এটা হচ্ছে, এটা একজন রিস্কে আছে হঠাৎ মৃত্যুতে, এবং এখানে মেলরা বেশি ফিমেলের চেয়ে, অর্থাৎ এটা পুরুষরা বেশি এটা হঠাৎ মৃত্যুতে এই অ্যাক্সিডেন্টে পড়ে। এবং যারা ধূমপায়ী তাদের ক্ষেত্রে কিন্তু এই চান্সটা 2 টাইমস বা 3 টাইমস, কিছু কিছু গবেষণায় বলছে যে যারা ধূমপায়ী তাদের কিন্তু দ্বিগুণ বেশি হঠাৎ মৃত্যুর ঝুঁকি আরো বেশি। হ্যাঁ, হঠাৎ ডেথ বা সাডেন ডেথগুলো পুরুষদের বেশি, যারা ধূমপায়ী তাদের 2 to 3 টাইমস বেশি, এবং যারা ওবেজ, যাদের ওয়েট বেশি তাদের কিন্তু অনেক গুণ বেশি, এটা 15-16 গুণ বেশি যদি, এবং ডিউরিং এক্সারসাইজ ওবেজরা যখন এক্সটেন্সিভ এক্সারসাইজ যদি করে তখন ওই টাইমে তাদের মৃত্যু ঝুঁকি কিন্তু আরও বেশি। হ্যাঁ, অ্যালকোহলিক যারা তাদের বেশি। এখন এই জন্য ব্যাপারটা কিন্তু অনেক বেশি অ্যালার্মিং যে আমার সাডেন ডেথ যাতে না হয়। তাহলে আপনি প্রশ্ন যেটা করছিলেন যে আমি কিভাবে বুঝবো, অন্যান্য কার্ডিয়াক ডিজিজের মতোই আপনার হাইপারটেনশন আছে, ধরুন হাইপারটেনশন আছে, উচ্চ রক্তচাপ আছে, এটা কিন্তু ফেলনা জিনিস নয়। এই উচ্চ রক্তচাপ থেকে আপনি মনে করলেন যে আমার ডিজিজটা কন্ট্রোলে আছে, আমি ওষুধ খাচ্ছি, ডিজিজটা কন্ট্রোলে আছে, ওষুধটা বন্ধ করে দিলাম, এটা কিছুদিন ভালো থাকলো, আমার প্রেশার ঠিক আছে, কিন্তু বাই দিস টাইম আমার কিন্তু আবার প্রেশারটা আস্তে 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 আবার বেড়ে যাচ্ছে। তো তখন হবে কি, হার্টে কিছু প্যাথোলজিক্যাল চেঞ্জ হবে, হার্টটা বড় হয়ে যাবে, সাইজে বড় হয়ে যাবে, কারণ অনেক বেশি রক্তচাপের এগেনস্টে তাকে কাজ করতে হচ্ছে। তো হার্টে কিছু প্যাথোলজিক্যাল চেঞ্জ আসলো, এই পেশেন্টগুলো পরবর্তীতে ওই যে হঠাৎ মৃত্যু একটা ঝুঁকিতে থাকে। কারো রক্তনালীতে, হার্টের করোনারি আর্টারি যে আছে, রক্তনালীতে ব্লকেজ আছে বা এথারোস্ক্লেরোটিক প্রসেসে সেখানে কোনো ব্লক তৈরি হয়েছে। কারা আসলে আরো অনেক বেশি ঝুঁকিতে রয়েছে। কথা বলছিলাম আমরা কাদের ঝুঁকি বেশি, এবং আপনি বলছিলেন যাদের হাইপারটেনশন থাকে বা উচ্চ রক্তচাপ আছে তারা কিন্তু এর ঝুঁকিতে রয়েছে। এ বিষয়ে আরেকটু বিস্তারিত জানান। জি, যাদের হাইপারটেনশন আছে এটা যদি আনকন্ট্রোলড হয় তাহলে কিন্তু হার্টে অনেকগুলো প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়ে যায়। তো ওনারা কিন্তু ঝুঁকিতে আছে, বড় একটা ঝুঁকিতে আছে। যাদের হার্ট অ্যাটাক একবার হয়েছে, যাদের হার্ট অ্যাটাক থেকে যারা বেঁচে গিয়েছেন, ওনাদের ঝুঁকি কিন্তু অনেক বেশি। দেখা যায় যে পোস্ট মায়োকার্ডিয়াল ইনফেকশনের পেশেন্ট, যারা পোস্ট মায়োকার্ডিয়াল ইনফেকশনের এই পেশেন্টগুলো 6 থেকে 1.5 বছর, 6 থেকে 18 মাসের মাঝে ওদের হঠাৎ মৃত্যুর চান্স কিন্তু অনেক বেশি। যারা পেসমেকার করেছেন তাদের হঠাৎ মৃত্যুর চান্স অনেক বেশি। এবং এই যে সাডেন ডেথ, এই রেটগুলো, সাডেন ডেথের যে পেশেন্টগুলো আসে, এদের সব পেশেন্টকে কিন্তু আমরা বাঁচাতে পারি না, এতে মাত্র 1% পেশেন্টকে আমরা বাঁচাতে পারি সাডেন ডেথের পেশেন্টগুলোর, কারণ ওগুলো আনডায়াগনোজড থাকে। একজনের মায়োকার্ডিয়াল ইনফেকশন বা হার্ট অ্যাটাক থেকে এসছেন, উনি একটা চিকিৎসা করেই এসছেন, চিকিৎসা করে উনি ভালো হয়ে এসছেন, কিন্তু সামনের দিনে 6 মাস থেকে 18 মাস বা 1.5 বছর এই টাইমটা কিন্তু ওনার জন্য খুব রিস্কি, ওনার সাডেন ডেথ হওয়ার চান্স কিন্তু এখানে বেশি। তারপরে আপনি বলতে পারেন যে যাদের অ্যাথারোস্ক্লেরোটিক ইসকেমিক হার্ট ডিজিজ আছে, অর্থাৎ হার্টে ব্লক আছে, এই পেশেন্টগুলো হার্টে হঠাৎ সাডেন ডেথের চান্স অনেক বেশি। এছাড়া যাদের হার্ট ফেইলিওর আছে, হার্টের বাল্বে সমস্যা আছে, হ্যাঁ, হার্ট ফেইলিওর বা কার্ডিওমায়োপ্যাথি যারা পেশেন্ট, এদের হঠাৎ মৃত্যুর চান্স অনেক বেশি। সকলের কিন্তু একেবারে শুরু থেকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে আসলে কি করলে তার এর থেকে প্রতিকার পাবে। তবে একজন দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, ওনার ফোন কলটি আমরা নিয়ে ফেলবো। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম মোহাম্মদ হাসান, আমি আশুলিয়া সাভার থেকে বলতেছিলাম। জি মোহাম্মদ হাসান, আমরা শুনতে পাচ্ছি। জি, আমি স্যারের কাছে একটা প্রশ্ন করতেছি, সেটা হচ্ছে যে আমি নিজে একজন হার্টের পেশেন্ট। 2019 সালে মিরপুরে হার্ট ফাউন্ডেশন থেকে আমার রিং পরানো হয়েছে, 3টা ব্লক ছিল, 3টা রিং পরানো হয়েছে। তারপরে মোটামুটি ভালো ছিলাম, কিন্তু ইদানিং আমার সমস্যা হচ্ছে এই মাস 2-2.5 মাসের মতো এরকম হইতেছে যে আমি যখন, এটা প্রায় না, প্রতিদিন না, মাসে 2-3 বার হইতেছে যে আমি যখন শুয়ে থাকতেছি নিঃশ্বাস নিতে পারতেছি না, নিঃশ্বাস আটকে যাচ্ছে। আবার যখন বসে পড়তেছি তখন আবার নিঃশ্বাস ঠিক হয়ে যাচ্ছে। আমার বর্তমানে এই সমস্যাটা খুব বেশি আকারে দেখা দিচ্ছে, প্রায় আমার এই সমস্যা হইতেছে যে আমি শুয়ে পড়লে নিঃশ্বাস ভিতরে নিতে পারছি। জি দর্শক, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আপনার কোনো প্রশ্ন আছে? মুহূর্তে আমি কি করতে পারি? আপনার ইকোকার্ডিওগ্রাম করা আছে?
জি 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 আছে। আপনার ইজেকশন ফ্র্যাকশন বলে একটা, হার্টের পাওয়ার কত আপনার? আপনার 47%। 47%। আচ্ছা দর্শক, আপনার জন্য কিন্তু খুব এই আপনাকে 47% হলো আপনার হার্ট ফেল হয়ে, কিন্তু আপনি একটা হার্ট ফেল হয়ে একটা ক্যাটাগরিতে পড়ে গিয়েছেন, যে আমরা বলি এটাকে মাইল্ড ক্যাটাগরি হার্ট ফেল হয়ে আপনার। অর্থাৎ আপনি হার্ট একই সাথে আপনার রিং পরানো হয়েছে, আপনি ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্ট, আর অন্যদিকে আপনি হার্ট ফেল পেশেন্ট। যাদের হার্ট ফেল আছে তাদের কিন্তু এই সমস্যাগুলো হয়, যে শ্বাসকষ্টের যে ব্যাপারটা হয়, ডিসনিয়া বলি আমরা, এই শ্বাসকষ্টের ব্যাপারটা তাদের থাকে। সো আপনাকে আরেকবার, যেহেতু 18 সনে আপনি স্টেন্টিং করেছেন, আপনার ডক্টরের সাথে মনে হয় আরেকটু কনসাল্ট করা দরকার, যে নতুন করে কোনো কিছু লাগবে কি না। কারণ এখানে কিছু সমস্যা তো আপনার হচ্ছেই, এটা আপনার হার্ট ফেলিওরের দিকে যাচ্ছে আলটিমেটলি, এবং এখানে হয়তো বা কিছু চিকিৎসা আপনার লাগবে। সচেতনতা ওনার জন্য একেবারে, হ্যাঁ, এবং আপনি আপনার ডক্টরের সাথে একটু কনসাল্ট করতে হবে। আচ্ছা, আপনি ইসকেমি নিয়ে একটু কথা বলছিলেন, আমি ইসকেমি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যেহেতু দর্শকের উদ্দেশ্যে আপনি ইসকেমি নিয়ে কথাটি চলে আসছে, একটু জানতে চাইবো ইসকেমিক হার্ট ডিজিজগুলো কোনগুলো? আচ্ছা, ইসকেমিক হার্ট ডিজিজ বলতে আমরা যেটা বুঝি, যে ইসকেমিয়া মানে আসলে রক্ত প্রবাহ কোথাও যদি বন্ধ হয়ে যায়, অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায়, সেটাকে আমরা ইসকেমিয়া বলি। এটা মেডিকেল টার্ম। এখন হার্টে কিন্তু অক্সিজেন লাগে। আমাদের বডির প্রত্যেকটা টিস্যু, আমাদের বডিতে কিন্তু বিলিয়ন বিলিয়ন টিস্যু আছে বা কোষ আছে, যেটাই বলেন আপনি। এই কোষগুলো কিন্তু বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগে, গ্লুকোজ লাগে, কিছু এনার্জি সোর্স লাগে। তো এই সোর্সগুলো দেখে এটা আমরা এই অক্সিজেন পাই, বা আমার যে টিস্যুগুলো খাদ্য, যেটা গ্লুকোজ পাচ্ছি শক্তির জন্য, আমি কথা বলছি আমার শক্তি লাগছে। তো এই জন্য যে পাওয়ারটা লাগছে, এটা আমাকে কে দিচ্ছে? অক্সিজেন এবং গ্লুকোজ ভেঙে কিন্তু আমি পাওয়ারটা পাচ্ছি। অর্থাৎ আমার বডির এক একটা টিস্যু কিন্তু এক একটা অ্যাটমিক পাওয়ার প্ল্যান্টের মতো, যা ফুয়েল হলো অক্সিজেন এবং গ্লুকোজ। তো এখন ইসকেমিয়া হচ্ছে আমার হার্ট যে পাম্প করছে, রক্ত পাম্প করছে, এর কিন্তু অনেক এনার্জি প্রয়োজন হয়, অনেক এটিপি বা অনেক এনার্জি প্রয়োজন হয়। এই এনার্জিটা আসে হার্টের যে নিজস্ব রক্তনালী আছে, এই রক্তনালীর মাধ্যমে এনার্জি অক্সিজেন আসে। এখন হার্টের কোনো টিস্যু যদি, অর্থাৎ মায়োকার্ডিয়াম যদি অক্সিজেন না পায়, এই কন্ডিশনগুলোকে আমরা ইসকেমিয়া বলি। ডক্টর মাহবুব, আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা এই ফোন কলটা নিয়ে নিব, এরপর আমরা আবারও ইসকেমিক হার্ট ডিজিজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আশিস বলছিলাম চাঁদপুর থেকে। জি, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ জি ম্যাডাম, আমার স্যারের কাছে একটা প্রশ্ন ছিল। আমি 2013 সালে আমার হার্টে একটা রিং বসাইছিলাম আর কি, আর 2022-এ আর একটা বসাইছিলাম। এখন আমার হার্টে 2টা রিং বসানো আছে। আমি ওই রিং বসাইছি দুটোটাই ওই জাতীয় হৃদরোগ হাসপাতাল। আচ্ছা, এখন আমি ওই ওষুধগুলা খাচ্ছি, ইকোস্প্রিন, টোটালেক্স, মেটাজিলেমার, তারপরে নাইট্রোকাট, আর হচ্ছে প্রাসুরেল 10। জি, আপনার সমস্যাটা বলুন এখন। আমার সমস্যাটা হচ্ছে স্যার, আমি যে 2টা যে রিং যে বসাইলাম, এখন আমি যে ওষুধগুলা খাইতেছি, এখন মানে আমার হার্টটা মানে মধ্যে মধ্যে একটু ফরফর করে, আর আমার প্রেশারটা স্যার বাইরে জায়গায় 160/100। তো আমি প্রেশারের জন্য স্যার বিচরণ 5টা খাইতেছি, আর হচ্ছে বাইজোরান 540টা খাচ্ছি। এখন স্যার আমার মনে একটা সন্দেহ স্যার, এই যে আপনি যে বললেন যে হার্টের যারা মানে বেশি সমস্যা তাদের জন্য খুব রিস্কের, এখন আমি কি স্যার খুব একজন দর্শক হচ্ছে আমাদেরকে কল করেছিলেন চাঁদপুর থেকে আশিস, এবং তিনি জানতে চাচ্ছিলেন তিনি হচ্ছে হৃদরোগে হঠাৎ মৃত্যুর ঝুঁকিতে আছেন কিনা। জি, উনি আসলে খুব ব্রিলিয়ান্ট একটা প্রশ্ন করেছেন, যে উনি 2012 বা 22 দুটো স্টেন্ট করেছেন, এখন হৃদরোগে মানে ঝুঁকিতে আছেন কিনা। তো দর্শককে বলছি যে আপনি তো একটা চিকিৎসা, একটা প্রসিডিউরের ভিতরে আছেন, আপনি নিয়মিত ডাক্তার দেখাচ্ছেন, আপনার ইসকেমিক হার্ট ডিজিজের জন্য আপনি দুটো স্টেন্টও করিয়েছেন। এখন আপনার, হ্যাঁ, আপনি কিছুটা ঝুঁকিতে আছেন, কিন্তু আপনি বেশি ঝুঁকিতে নাই এই জন্য যে আপনি ডক্টর দেখাচ্ছেন, আপনি একটা চিকিৎসায় আছেন, আপনি প্রেশার কন্ট্রোলের জন্য আপনি ট্যাবলেটের নামও বলেছেন, যে প্রেশার কন্ট্রোলের জন্য বড়ি খাচ্ছেন, অ্যাসপিরিন খাচ্ছেন, প্রাসুগ্রেল খাচ্ছেন, আপনি অনেকগুলো নিয়ম মতো যা প্রয়োজন ওষুধগুলো কিন্তু আপনি খাচ্ছেন। আপনার দেখুন, রিস্ক কিন্তু সবারই আছে, আমারও আছে, কিন্তু আপনার রিস্ক ওই লেভেলে না, আপনার রিস্ক একটা সহনীয় লেভেলে আছে।
আপনার রিস্ক কোনটা, সেটা হলো যে আপনার যে সমস্ত কারণে হার্টে ব্লকটা হয়েছিল এই কারণগুলোকে আপনি পরিহার করে চললে আপনার রিস্ক একদম থাকবে না। আপনি আসলে সত্যিকার অর্থে আমাদের মেডিকেলের ভাষায় খুব বেশি রিস্কি নাই, কারণ আপনি একটা চিকিৎসার মাঝে আছেন, ঔষধ খাচ্ছেন নিয়মিত। আবার যে কাজটা করতে হবে, আপনি রিস্ক আরও কমানোর জন্য আপনার যদি ডায়াবেটিস থাকে সেটাকে আপনার কন্ট্রোল করেন, আপনার প্রেশারটা কন্ট্রোল হয় কিনা সেটা দেখেন। আপনার বলছিলেন যে একটু বুক ধড়ফড় করে, এই জন্য যেটা আপনার ডক্টরের সাথে আর একটু কথা বলেন, উনি হয়তোবা কোনো আপনার এর জন্য কোনো ড্রাগ দিতে পারেন, অথবা হয়তোবা ড্রাগ আমার ধারণা অলরেডি আপনি পাচ্ছেন। তো আপনার টেস্টগুলো আবার একটু রিভিউ করেন, তাহলে কিন্তু আপনার রিস্কটাকে মিনিমাইজ করতে পারবেন, কমিয়ে আনতে পারবেন। সো আমার মেডিকেলের ভাষায় যদি বলতে চাই, আপনার রিস্ক আছে, কিন্তু সেটা অ্যালার্মিং কিছু না, হঠাৎ মৃত্যু হওয়ার মতো কিছু হয়তো বা না, কারণ আপনি ট্রিটমেন্টের উপরই আছেন। আচ্ছা, পরপর কিন্তু আমাদের যেই দুইজন দর্শকই ফোন করেছেন সকলে কিন্তু আরেকটি বিষয় আমরা বলছি বা পরামর্শ করছি ডাক্তারের শরণাপন্ন হতে। তবে একটু জানতে চাইবো, যারা হৃদরোগের এরকম রিস্কে রয়েছেন বা হৃদরোগে আক্রান্ত রয়েছেন এবং চিকিৎসা চলছে, তাদের মধ্যে কিন্তু একটা ব্যাপার থাকে, এখন ওষুধ খাচ্ছি, ওষুধ চলছে, কিন্তু কতদিন আসলে খাবো বা কতদিন পর পর একজন চিকিৎসকের শরণাপন্ন হবো, এই বিষয়টা একটা ব্যাপার থাকে যে এই ব্যাপারগুলো কিন্তু একটা হসপিটাল থেকে যখন আপনাকে ছুটি দিয়ে দেওয়া হয়, অর্থাৎ ডিসচার্জ পেপারে, তখন কিন্তু একটা ডক্টর কিন্তু বলে দেন যে আপনি কয়েকটা ওষুধ বন্ধ করবেন না। আমাদের আসলে প্রেসক্রিপশনে কিছু ড্রাগ থাকে যেগুলো আপনার কখনো বন্ধ করা যাবে না। যেমন এই পেশেন্ট যারা কথা বলছিলেন, ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্ট, বা এটা যারা স্টেন্টিং করেছেন, বা যাদের হাইপারটেনশন আছে, অথবা যারা বাইপাস সার্জারি করেছেন, এদের 3-4টা ওষুধ কখনোই বন্ধ করা যাবে না। প্রথম হলো অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল বা প্রাসুগ্রেল, অর্থাৎ রক্ত পাতলা করার জন্য যে ড্রাগগুলো দিই, এটা কখনোই বন্ধ করা যাবে না, এটা চলবে, আজীবন চলবে। সেকেন্ড হচ্ছে, আপনার যদি কোলেস্টেরল কমানোর জন্য কোনো ওষুধ দেওয়া থাকে, তো এই ড্রাগগুলো বন্ধ করা যাবে না, এটা চলবে। এবং আর কিছু ড্রাগ আছে, যেটা আপনার বিটা ব্লকার জাতীয় কোনো ড্রাগ যদি দেওয়া থাকে সেখানে, এই ড্রাগগুলো বন্ধ করা যাবে না। এবং তো এগুলোকে কন্টিনিউ করতে হবে লাইফ লং, ওনার সেফটির জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং কতদিন পর পর যাবেন ওটা কিন্তু ডক্টর হয়তো বলে দেন যে 3 মাস পরে আসেন। প্রথম 6 মাসে আপনি হয়তোবা আপনার একটা প্রসিডিউরের পরে হয়তোবা 1 মাস পরে আসলেন, তারপরে হয়তোবা উনি আপনার রিস্ক হিসেবে বলে দিবেন। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা ফোন কলটি নিয়ে নিই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আমি সিরাজ বলছিলাম খিলগা থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন। আমি 3-4 মাস হলো আমি 2টা রিং করছি। আমি আগেও ম্যারাথনে অংশ নিতাম, আমি 25 কিলো 21 কিলো ম্যারাথনে অংশ নিতাম। রিং করার পর আমি এখন কি, এমনি আমার কোনো সমস্যা নাই, আমি চাচ্ছিলাম যে ম্যারাথনে অংশগ্রহণ করতে। এখন আমি 3-4 কিলো দৌড়াই, আমার কোনো সমস্যা হচ্ছে না। আর আমি টিকারেল নিচ্ছি, আর আমি অ্যাটোবা নিচ্ছি, তারপরে ইস্টিকোস্পি নিচ্ছি, আর ওই প্রেসারের জন্য ওষুধ দিচ্ছি। আমি চাচ্ছি যে আমার ম্যারাথনটা কন্টিনিউ করছি। আচ্ছা দর্শক, আপনার ইকোকার্ডিওগ্রাম করা আছে? ইকোটা করা আছে যে অনেক আগে। আপনার হার্টে পাওয়ার কত বলতে পারেন? আমরা ইনজেকশন ফ্র্যাকশন বলি, আপনার ডক্টর কি বলে দিয়েছেন যে আপনার হার্টে পাওয়ার এত, এরকম কিছু আপনি জানেন? না, ওইরকম কিছু বলে নাই, আমার শুধু 2টা ব্লক আছে, 2টা রিং করছি। আচ্ছা ঠিক আছে, তো দর্শক আপনি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আপনার জন্য আপনি যেটা বলেছেন যে আপনি ম্যারাথনটা কন্টিনিউ করতে পারবেন কিনা, সামনে কি ম্যারাথন আসছে, এটা আসলে কিন্তু টেলিফোনে একটা অনুষ্ঠানে কিন্তু বলা মুশকিল, কারণ আপনার হার্টের কন্ডিশন যদি আপনার ইনজেকশন, আমার হার্টে পাওয়ার বলি, হার্টের ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে বা অন্যান্য প্যারামিটার দেখে কিন্তু আমরা দেখি যে ওনার হার্টের কার্ডিয়াক মাসুলগুলোর কোনো ক্ষতি হয়েছে কিনা, ওনার হার্টের পাওয়ার যেটা নর্মাল থাকার কথা। আমরা একটা সুস্থ মানুষের 50 থেকে 50 to 70 বলে থাকি ইনজেকশন ফ্র্যাকশন। ওনার ইনজেকশন ফ্র্যাকশন কত আছে? উনি স্টেন্টিং করিয়েছেন। স্বল্পতা একেবারে, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং আশা করছি আচ্ছা এটা ওনাকে আমি শেষ করে দিচ্ছি। আপনার ইনজেকশন ফ্র্যাকশন যদি অনেক কম থাকে, স্বাভাবিক থাকে, তাহলে আপনি মনে হয় আপনার ডক্টরের পরামর্শে কন্টিনিউ করতে পারবেন, কিন্তু ইনজেকশন ফ্র্যাকশন যদি অনেক কম থাকে তাহলে করাটা ঠিক হবে না। এবং আশা করছি উনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী গিয়ে ম্যারাথনে অংশগ্রহণ করবেন। দর্শক, এই ছিল ডক্টরস অন কলের আজকের আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ।